আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাংকিংয়ের পার্ট 5। দেখো বেসিক্যালি আমরা প্রথম ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরকে আমরা কতভাবে ক্লাসিফাই করেছি, কত প্রকারের ব্যাংক হয় এবং তাদের কি স্পেশালিটি রয়েছে। যেমন কমার্শিয়াল ব্যাংক, তার কি স্পেশালিটি রয়েছে, রিজিওনাল রুরাল ব্যাংক তার কি স্পেশালিটি রয়েছে, এবং কোঅপারেটিভ ব্যাংক। আর সমস্ত ব্যাংকের ফাদারকে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আলটিমেটলি কিভাবে তৈরি হয়েছে, তার স্ট্রাকচারাল কম্পোজিশন কি এবং তার কি ফাংশন, এটা দেখেছিলাম। নেক্সট যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে আমাদের ইকোনমিতে মানিকে অনেক রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে, M0, M1, M2, M3 অ্যান্ড M4। তো আমরা বলেছিলাম যে মানি কোন কোন জায়গায় রয়েছে। যেমন মানি রয়েছে পাবলিকের কাছে, মানি রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে, মানি রয়েছে ইন্ডিভিজুয়াল ব্যাংকের কাছে, মানি রয়েছে পোস্ট অফিসের কাছে। তাহলে এই সমস্ত মানির কিছু মানিকে যোগ করে করে আমরা M0, M1, M2, M3, M4 বার করেছিলাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মনিটারি পলিসি অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আমরা দেখেছিলাম যে কত প্রকারের মনিটারি পলিসি রয়েছে, মানে একটা ব্যাংক যে বিজনেস করছে সেই বিজনেসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করছে, একটা রেস্ট্রিকশনস জারি করছে, যাতে করে তুমি সাধারণ মানুষের টাকা নিয়ে বিজনেস করছো, যাতে করে তুমি সেই টাকাটা নিয়ে মানে নয় ছয় না করতে পারো, যেন ফ্রড না হয়, তার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্টিনিউয়াস মনিটরিং করছে। এই কন্টিনিউয়াস মনিটরিংটা দুটো প্রসেসের মাধ্যমে হয়ে থাকে, একটা কোয়ান্টিটেটিভ টুলস আর একটা কোয়ালিটেটিভ টুলস। তো আমরা কোয়ান্টিটেটিভ টুলসে ছিলাম, আমরা যেটা যেটা শিখেছি সেটা হচ্ছে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর এবং এসএলআর। এইটা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের মেইনলি যে দুটো আমরা পড়বো সেটা হচ্ছে এমএসএফ অ্যান্ড ওএমও। আচ্ছা, তো আমরা একবার একটু দেখে নিই যে আমরা আগের ক্লাসগুলোতে কি কি করেছিলাম। তো ওটা তো একবার দেখলাম। দেখো, এটা হচ্ছে আমাদের সেই পিডিএফ যেখান দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করব বললাম যে এমএসএফ আর ওএমও। দেখো, এমএসএফ আর ওএমও বোঝার জন্য তোমার কতগুলো জিনিস দরকার হয়। সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এই কনসেপ্টটা পুরোপুরি দরকার হবে। এসএলআর, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, এই কনসেপ্টটা পুরোপুরি দরকার হবে। এই দুটো কনসেপ্টকে মাথায় রেখে তোমাকে কিন্তু ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেটের মতোই এমএসএফটা বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা ক্যাশ রিজার্ভ রেশিও বা স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিওতে কি বলেছিলাম, যে ব্যাংকের টোটাল যে এনডিটিএল আমি বুঝেছিলাম নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, মানে একটা দিনে ব্যাংকে যত টাকা ডিপোজিট হচ্ছে বা উইথড্রল হচ্ছে তার একটা নেট ভ্যালু। সেই টোটাল এনডিটিএল এর কিছুটা পোর্শন ক্যাশ হিসাবে আমাদের সিআরআর হিসাবে রাখতে হচ্ছে ক্যাশের মাধ্যমে। আর এসএলআর হচ্ছে স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, যেখানে আমরা ক্যাশ রাখতে পারি, গোল্ড রাখতে পারি, গভর্নমেন্ট সিকিউরিটি রাখতে পারি। এইটা তোমরা আগের ক্লাসে পড়েছো। তো যেখানে আমরা বলেছিলাম যে এর পার্সেন্টেজ বাই মনিটারি পলিসি হিসাবে আইডেন্টিফাই করা হয়, 4% হতে পারে বা 18% হতে পারে। ঠিক আছে, আর এরপরে আমরা দেখেছিলাম যে ইনফ্লেশন কি করে কন্ট্রোল করা যায় এই সমস্ত সিআরআর বা এসএলআর ইউজ করে। দেখো, তার একটা পুরো প্রসেস বোঝানো হয়েছিল। এবং আমরা আগের ক্লাসে যেটা দেখলাম ব্যাংক রেট, রেপো রেট এবং রিভার্স রেপো রেট। তো এটাকে আমি বলেছিলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি শর্ট টার্মে ব্যাংক থেকে লোন নেয় তাহলে সেটা হচ্ছে রেপো রেট, সরি, ব্যাংক যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শর্ট টার্মে লোন নেয় তাহলে সেটা রেপো রেট, ব্যাংক যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লং টার্মে লোন নেয় তাহলে সেটা ব্যাংক রেট, আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি ব্যাংক থেকে শর্ট টার্মে লোন নেয় তাহলে সেটা রিভার্স রেপো রেট। এই পুরো ব্যাপারটাকে আমি বলেছিলাম কত টাইপ অফ কোশ্চেন হতে পারে সেটাও আমরা আগের ক্লাসে বলেছিলাম তোমাদের। তো দেখো, বেসিক্যালি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এমএসএফ। এমএসএফ কিন্তু খুব কমপ্লেক্স একটা স্ট্রাকচার। তো এমএসএফটা বোঝার জন্য তোমাকে যেটা লাগবে সেটা হলো, দেখো এমএসএফ এর ফুল ফর্মটা প্রথমত তোমাকে জানতে হবে। এটাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। দেখো, আমি যদি নামটাকে একটু ভেঙে দেই তাহলে দেখো, তুমি ধরো এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছো যে এইদিকে গেলেও বিপদ, আবার এইদিকে গেলেও বিপদ। তাহলে তুমি এমন একটা জোনে দাঁড়িয়ে রয়েছো যে জোনটাকে আমরা বলতে পারি মার্জিনাল জোন। এই জোন থেকে না এদিকে যেতে পারবে না এদিকে যেতে পারবে। তাহলে মার্জিনাল
এই জোনে দাঁড়িয়ে তাহলে তুমি যাবে কোন দিকে? তোমায় যদি কোনো ফ্যাসিলিটি প্রদান করা হয়, মানে এমন একটা জোন, যে জোনে দাঁড়িয়ে তোমাকে একটা স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, যে তুমি যেন তাও এই বিপদ থেকে মুক্তি পাও। মানে এই দিকে গেলেও বিপদ, এই দিকে গেলেও বিপদ, তাহলে এই জোনে দাঁড়িয়ে তোমাকে একটা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে যাতে করে তুমি এই দুটোই সিনারিও থেকে মুক্তি পাও। দিস ইজ কল্ড মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো এরকম সিনারিও ব্যাংকের ক্ষেত্রেও হয়ে থাকে কিছু কিছু সময়। দেখো, তোমাকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বোঝার আগে সবার আগে বুঝতে হবে যেটা, যে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংকের মধ্যে সম্পর্কটা আমরা নিশ্চয়ই জানি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক, দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংকের মধ্যে ডেফিনেটলি বাবা এবং ছেলের সম্পর্ক। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, মানে ব্যাংক যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোন নেয়, ব্যাংক যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোন নেয়, তাহলে যে লোনটা নিচ্ছে এই লোনটাকে কি বলা হয় জানো? এই লোনটা হচ্ছে LAF এর আন্ডারে লোন নেওয়া হয়। এই LAF কথার অর্থ কি? লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। কি বললাম? এই টার্মটা তোমাদের কাছে নতুন। লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। তাহলে ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে লোন নেয় তাকে সেই যে সিস্টেমের মাধ্যমে লোন নেয় সেই লোনকে আমরা বলি, সেই সিস্টেমটাকে আমরা বলি ল্যাফ। আচ্ছা, এই লোন নেওয়াটা হচ্ছে নর্মাল ইকোনমিক সিনারিও। মানে যখন ইকোনমিটা নর্মাল, মানে কোনো অ্যাবনর্মালিটিস নেই ব্যাংকের তরফ থেকে, তখন ব্যাংক আরবিআই থেকে যে লোন নেয় সেই লোনটা যে সিস্টেমের মাধ্যমে লোন নেয় তাকে বলি আমরা ল্যাফ। তাহলে এটাও একটা ফ্যাসিলিটি, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। কিন্তু যদি অ্যাবনর্মাল সিনারিও হয়, অ্যাবনর্মাল সিনারিওতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ব্যাংক যখন লোন নেয় সেটাকে বলা হয় MSF। আমরা বলতে পারি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। বলছি 1 মিনিট, জাস্ট হোল্ড করো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার করবো, বাট আগের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। মানে কি বোঝা গেল? যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ব্যাংক লোন নিতে পারে দুটো সিনারিওতে, একটা হচ্ছে নর্মাল ইকোনমিক সিনারিও, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল ইকোনমিক সিনারিও। তাহলে আমি এটাকে বলছি অ্যাবনর্মাল ইকোনমিক সিনারিও, তাই তো? তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নর্মাল ইকোনমিক সিনারিওতে লোন নেওয়ার এই যে প্রভিশন, এটাকে আমরা বলি ল্যাফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। মানে দিস ইজ অলসো আ ফ্যাসিলিটি। আর অ্যাবনর্মাল ইকোনমিক সিনারিওতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ব্যাংকের লোন নেওয়ার প্রভিশনকে আমরা বলে থাকি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই নর্মাল এবং অ্যাবনর্মাল সিনারিও? ভালো করে বোঝার চেষ্টা করো। নর্মাল সিনারিও মানে হচ্ছে একদম ব্যাংক হ্যাজ এক্সেস গভর্নমেন্ট সিকিউরিটি। কি বললাম? নর্মাল ইকোনমিক সিনারিও মানে ব্যাংক হ্যাজ এক্সেস গভর্নমেন্ট সিকিউরিটি। আর অ্যাবনর্মাল সিনারিও মানে হচ্ছে নো এক্সেস অর লিমিটেড গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে এটা কি প্রবলেম? মানে ব্যাংকের কাছে যখন জিরো গভর্নমেন্ট সিকিউরিটি থাকবে বা একদমই গভর্নমেন্ট সিকিউরিটি লিমিটেড থাকবে, কোনো গভর্নমেন্ট সিকিউরিটি গভর্নমেন্টের কাছে নেই, সরি ব্যাংকের কাছে নেই, সেই সিনারিওকে আমি বলছি অ্যাবনর্মাল ইকোনমিক সিনারিও। আর যখন ব্যাংকের কাছে প্লেন্টি অফ গভর্নমেন্ট সিকিউরিটি থাকবে তখন তাকে আমরা বলবো নর্মাল ইকোনমিক সিনারিও। তো আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে আমার সেই ব্যাংক, যে ব্যাংকের কাছে 100টা গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে, GSEC। আর এই হচ্ছে আর একটা সিনারিও যখন গভর্নমেন্টের কাছে জিরো গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমি কি বলছি? নর্মাল, এটাকে আমরা বলছি অ্যাবনর্মাল।
এটাকে আমরা বলছি নর্মাল, এটাকে বলছি অ্যাবনর্মাল। ওকে, একদম। আচ্ছা, আমরা সবাই আগের ক্লাসে দেখেছিলাম যে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট এর মানেই হচ্ছে ব্যাংক এবং আরবিআই এর মধ্যে লেনদেন, লোন দেওয়া নেওয়া। আচ্ছা, এখানে কোল্যাটারাল হিসাবে কি কাজ করে আমি তোমাদের বারবার করে বলে দিয়েছিলাম, গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে রিজার্ভ ব্যাংক এবং ব্যাংকের মধ্যে লেনদেন হতে গেলে কোল্যাটারাল হিসাবে কি ইউজ হবে? জিসেক। উইদাউট জিসেক ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নিতে পারবে না। উইদাউট জিসেক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক থেকে লোন নিতে পারবে না। মানে উইদাউট জিসেক ব্যাংকও লোন নিতে পারবে না, উইদাউট জিসেক আরবিআইও লোন নিতে পারবে না। তার মানে জিসেক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টার্ম অফ লোন পার্সপেক্টিভ। লোনের পার্সপেক্টিভে জিসেকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বলো তো, যদি ব্যাংকের কাছে প্লেন্টি অফ জিসেক থাকে তাহলে ব্যাংক কি করতে পারবে? ব্যাংক লোন নিতে পারবে কার থেকে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। আর যদি ব্যাংকের কাছে কোনো জিসেক না থাকে, জেনারেলি ব্যাংক কিন্তু আরবিআই থেকে কোনো লোন নিতে পারবে না। একদম ক্রিস্টাল ক্লিয়ার এইটুকু। দেখো, প্রথমত হলো এই যে ধরো নর্মাল, যখন গভর্নমেন্টের কাছে ব্যাংকের কাছে জি সিকিউরিটি রয়েছে এবং ব্যাংকের কাছে কত টাকা লাগবে? সাপোজ ব্যাংকের 100 টাকার রিকোয়ারমেন্ট রয়েছে, মানে ব্যাংক 100 টাকার লোন দরকার ব্যাংকের এখন। আর এই সিনারিওতে ব্যাংকের কি দরকার? 100 টাকার লোন দরকার সাপোজ। তাহলে বলো তো কোন সিনারিওতে ব্যাংক লোন পাবে? এই সিনারিওতে ব্যাংক লোন পাবে কেন? ব্যাংকের কাছে জিসেক রয়েছে। সাপোজ 1 জিসেক ইজ ইকুয়ালস টু 1 রুপিস, মানে একটা জিসেকের দাম 1 টাকা। তাহলে ব্যাংক কোন প্রসিডিওরের মধ্য দিয়ে যাবে? ব্যাংক ল্যাফের মাধ্যমে যাবে লোন নিতে, কারণ ব্যাংকের কাছে এক্সেস জিসেক রয়েছে। যদি ব্যাংকের কাছে এক্সেস জিসেক না থাকে তাহলে ব্যাংক আরবিআই থেকে কিসের মাধ্যমে লোন নেবে? এমএসএফ। তাহলে ব্যাংকের কত টাকা লোন দরকার? 100 টাকা লোন দরকার। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বলছে, স্যার আপনি আমাকে 100 টাকার লোন দিন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে তুমি 100 টাকা জিসেক দাও, এই নিন আমার 100টা জিসেক ছিল, আমি আপনাকে দিয়ে দিলাম। তাহলে 100টা জিসেক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে গেল, 100 টাকা ব্যাংকের কাছে আসলো, ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ইন্টারেস্ট রেট পে করবে। যাই হোক, সেটা বড় ব্যাপার নয়। মানে ব্যাংক এই যে লোনটা নিল, এই লোনটাকে আমরা কি বলছি? এই লোনটাকে আমরা বলছি তোমার রেপো রেট। যদি শর্ট টার্ম হয় রেপো রেট, লং টার্ম হয় তো ব্যাংক রেট। যদিও লং টার্ম এটা হিসাব হবে না, এটা শর্ট টার্ম লেনদেন নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক? তাহলে তাহলে ব্যাংক তার কাছে যখন এক্সেস গভর্নমেন্ট সিকিউরিটি থাকবে, ব্যাংক ল্যাফের মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে লোন নেবে। এটা আমরা আগের ক্লাসে দেখেছি। বাট এই অ্যাবনর্মাল সিনারিওতে ব্যাংকের কাছে টাকার রিকোয়ারমেন্ট রয়েছে। কত টাকা? 100 টাকা। 100 টাকা। ব্যাংকের কাছে কোনো গভর্নমেন্ট সিকিউরিটি নেই, তো ব্যাংক বলছে স্যার আমাকে লোন দিন 100 টাকার। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে তুমি আমাকে জিসেক দাও 100 টাকার। বলছে আমার কাছে তো জিসেক নেই। বলে তাহলে তো আমি লোন দিতে পারবো না। উইদাউট জিসেক আমি তোমাকে লোন দিতে পারবো না। তখন বলছি কিছু তো উপায় আছে, কিছু তো বলুন স্যার, কিছু তো বলুন, আমার তখন খুব টাকার দরকার। তাই আচ্ছা দেখো, এই সিনারিওতে ব্যাংকে ব্যাংকের কন্ডিশনটা ভাবো তো, সেটা মার্জিনাল জোনে দাঁড়িয়ে রয়েছে না? তার লোন লাগবে কেন? তার লোনের জন্য ক্লায়েন্ট বসে রয়েছে, তার কাছে কোনো টাকা নেই, আবার তার কাছে জিসেকও নেই যে সে লোন নেবে।
তাহলে এই সিনারিওতে ব্যাংকের প্রসিডিওর, এই সিনারিওতে ব্যাংকের সঠিকভাবে কার্যকারিতা চালানোর জন্য, সঠিকভাবে কার্যকারিতা চালানোর জন্য ব্যাংকের কি অপশান রয়েছে? তাহলে ব্যাংক একটা মার্জিনাল জোনে দাঁড়িয়ে রয়েছে না? এই সময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে যে উইদাউট জিসেক আমি তোমার থেকে সিকিউরিটি দেব না। বলছে তুমি একটু ভেবে দেখো তো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে যে তোমার কাছে কোনো জিসেক আছে কি না। তো ব্যাংক খুব ভাবছে যে আমার কাছে কোন জিসেক আছে, কোথায় আছে, কোথায় আছে জিসেক, কোথায় আছে। হঠাৎ করে ওর মনে পড়েছে যে আচ্ছা, আমরা ল্যাফের আন্ডারে তো লোন নিলে জিসেক ইজিলি নিয়ে নিচ্ছি, বাট আমরা স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিওতেও তো গভর্নমেন্ট সিকিউরিটি রেখেছিলাম। বলছে স্যার আমার ব্যাংকে একটা স্পেশাল বক্সে আমার কি রয়েছে, এসএলআর রয়েছে, এসএলআর ওয়ালা 20%, এসএলআর ওয়ালা 20% সিকিউরিটি রয়েছে। সাপোজ ওই ব্যাংক এই 20% সিকিউরিটি 20% জিসেকে রেখেছে। আমি ধরে নিচ্ছি, আমি কি বলেছিলাম যে এসএলআর ওয়ালা যে পার্ট, সেখানে তুমি ক্যাশ রাখতে পারো, গোল্ড রাখতে পারো, গভর্নমেন্ট সিকিউরিটি রাখতে পারো। তো ওই ব্যাংক কি করেছিল, শুধু গভর্নমেন্ট সিকিউরিটিতেই রেখেছে। পুরো 18% বা 20% যাই বলো না কেন, সেটা ডিপেন্ড করছে আরবিআই বাই মনিটারি পলিসির ওপর। মনে করো 20% জিসেক রেখেছিল। তাহলে এখানে কতগুলো জিসেক আটকে রাখা আছে? 20টা জিসেক ওর রয়েছে। তো আরবিআই বলছে তুমি ওই জিসেকটা ইউজ করে কেবলমাত্র 20 টাকা লোন নিতে পারো। আমি তোমাকে অনলি 20 টাকা দিতে পারবো, কারণ তোমার ট্রেজারি বক্সে মাত্র 20টা জিসেক রয়েছে, তুমি সেই 20টা জিসেক ইউজ করতে পারো, বাট এটা কিন্তু ইউজ করা যায় না, দিস ইজ হাইলি আনঅথেন্টিক। মাত্র একদিনের মধ্যে তুমি এই জিসেকটা পুনরায় এটাকে ভর্তি করে দেবে, মাত্র একদিনের মধ্যে। সেই শর্তে ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে মাত্র 20 টাকা লোন পাবে। কি? তাহলে 100 টাকা লোন পাবে না? কত টাকা লোন পেলো? 20 টাকা লোন পেলো। কেন? কারণ তার এসএলআর ওয়ালা কোটাতে কেবলমাত্র 20টা গভর্নমেন্ট সিকিউরিটি ছিল, 20টা গভর্নমেন্ট সিকিউরিটি ছিল। দেখো, যদি দেখা যায় যে ওই ব্যাংক এসএলআর ওয়ালা কোটাতে 20টা না, মাত্র 10টা গভর্নমেন্ট সিকিউরিটি রেখেছিল, আর বাকি 10% সেটা গোল্ড এবং ক্যাশে রেখেছিল, তাহলে ওই ব্যাংকটা কত টাকা লোন পাবে? মাত্র 10 টাকা লোন পাবে, 20 টাকাও লোন পাবে না। মানে একমাত্র এসএলআর ওয়ালা গভর্নমেন্ট সিকিউরিটি ইউজ করে ওই ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে ওই অ্যামাউন্ট অফ লোন পাবে। এই ফ্যাসিলিটিটাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। কারণ আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? মার্জিনাল জোনে দাঁড়িয়ে রয়েছি। আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? মার্জিনাল জোনে দাঁড়িয়ে রয়েছি। এবার যত সহজে বলে দিলাম যে 10টা রয়েছে বলে 10টা সিকিউরিটি পাবে, 20টা রয়েছে মানে 20টা সিকিউরিটি রয়েছে মানে 20 টাকা লোন পাবে, বা 10টা সিকিউরিটি রয়েছে মানে 10 টাকা লোন পাবে। অ্যাকচুয়ালি জিনিসটা ওরকমভাবে হয় না। এটা হচ্ছে আরবিআই চিন্তা ভাবনা করবে যে, তুমি ভাবো তো, যদি এসএলআর ওয়ালা কোটাতে 20টাই গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, আরবিআই কি তাকে পারমিশন দেবে 20টা গভর্নমেন্ট সিকিউরিটি ইউজ করার? বলবে না, তুমি তার 10%, তুমি তার 10% সিকিউরিটি ইউজ করতে পারো। পুরো, আমি তোমাকে জাস্ট উদাহরণ বা বোঝানোর জন্য বললাম যে 10টা রয়েছে তাই 10 টাকা সিকিউরিটি পাবে, 20 টাকা রয়েছে মানে 20টা সিকিউরিটি পাবে, ঠিক আছে। কিন্তু কিন্তু লজিক্যালি তার একটা পার্সেন্টেজে তুমি কি পাবে? তার একটা পার্সেন্টেজে তুমি লোন পাবে। বোঝা গেল? তাহলে বলো তো, এই যে জোনটা, এই জোনটায় যে সিকিউরিটি দেওয়া হচ্ছে তাকে আমরা কি বলবো? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো চলো আর একবার রিক্যাপ করে নিই আমরা কি বললাম। দেখো, দুটো, আমি প্রথমেই যেটা বললাম,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংকের মধ্যে কিসের লেনদেন হয়? টাকা, অর্থাৎ লোনের আদান প্রদান হয়। তো এই লোনের জন্য কোল্যাটারাল কি ইউজ হয়? গভর্নমেন্ট সিকিউরিটি। তার মানে ব্যাংকের কাছে যদি গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, তার মানে ব্যাংক আরবিআই থেকে তত টাকা লোন দাবি করতে পারে। তার মানে ব্যাংকের কাছে যত টাকার গভর্নমেন্ট সিকিউরিটি থাকবে, ব্যাংক তত টাকার লোন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পাবে। তাহলে ব্যাংকের কাছে যখন এক্সেস গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, তাহলে ব্যাংক সেই এক্সেস গভর্নমেন্ট সিকিউরিটি ইউজ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোন নেওয়ার যে প্রভিশন, সেই প্রভিশনটা হচ্ছে ল্যাফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। কিন্তু ব্যাংকের কাছে যদি এক্সেস গভর্নমেন্ট সিকিউরিটি না থাকে, তাহলে ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে লোনটা নেয় একটা ঝামেলায় পড়ে। লোন তো নেওয়ার অপশান নেই, অ্যাবনর্মাল ইকোনমিক সিনারিও, লোন পাবে না, বাট তারপরেও কিছুটা অ্যামাউন্ট অফ লোন পাবে, যে সিস্টেমের মাধ্যমে তাকে আমরা বলছি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো এটা হচ্ছে নর্মাল। এবার বলা হচ্ছে ধরো ব্যাংকের কাছে এক্সেস গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে 100টা, পার গভর্নমেন্ট সিকিউরিটি 1 টাকা করে, তাহলে 1 টাকা করে একটা গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে ব্যাংকের কাছে কত টাকার গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে? ব্যাংকের কাছে 100 টাকার গভর্নমেন্ট সিকিউরিটি রয়েছে। তাহলে ব্যাংক 100 টাকার লোন পাওয়ার জন্য এলিজেবল। তাই ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে 100 টাকার জিসেক দিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকে 100 টাকা লোন দিয়েছে। এই লোন নেওয়াটাকে বলা হয় ল্যাফের আন্ডারে লোন নেওয়া। কিন্তু যদি ব্যাংকের কাছে জিরো গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, যখন সেই জিরো গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে লোন নিতে যাইবে, তখন আরবিআই বলবে না, আমি তো তোমাকে লোন দেবো না উইদাউট গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে ব্যাংক বলছে স্যার কোনো তো অপশান আছে, কিছু তো অপশান রয়েছে, যে অপশানটা ইউজ করে আমি লোন পেতে পারি, কিছু তো অপশান রয়েছে। তখন আরবিআই বলছে হ্যাঁ, একটা অপশান আছে, তুমি যে এসএলআর ওয়ালা গভর্নমেন্ট সিকিউরিটি রেখেছো, মানে এসএলআর কোটাতে যতটা অ্যামাউন্টের গভর্নমেন্ট সিকিউরিটি রেখেছো, তার একটা পার্সেন্টেজ, সেটা 10% হতে পারে, 2% হতে পারে, 5% হতে পারে, ওই পার্সেন্ট লোন তুমি আমার থেকে পেতে পারো। তাহলে ব্যাংক যখন এসএলআর ওয়ালা গভর্নমেন্ট সিকিউরিটি ইউজ করে সাময়িক লোন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নেয়, তাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। আচ্ছা বলো তো, তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করি। আচ্ছা, রেপো রেটের মাধ্যমে লোন নিলে, বা বলতে পারো ল্যাফের আন্ডারে লোন নিলে, ব্যাংকের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে যে লোন ইন্টারেস্ট পে করতে হয়, আর ল্যাফের আন্ডার না নিয়ে যদি এমএসএফ এর আন্ডারে লোন নেয়, তাহলে ব্যাংকে যে ইন্টারেস্ট পে করতে হবে, সাপোজ এটা X% ইন্টারেস্ট, এটা Y% ইন্টারেস্ট, কোনটা বেশি হবে বলে তোমার মনে হয়? কোনটা বেশি হবে? লজিক্যালি, কারণ কি, এখানে আরবিআই রিস্ক নিচ্ছে এবং ব্যাংককে বলা হচ্ছে তোমাকে কিন্তু আনঅথরাইজড আমি লোন দিচ্ছি, ফলে আমাকে লোন ইন্টারেস্ট বেশি দিতে হবে। তো অলওয়েজ Y% ইজ গ্রেটার দ্যান X%। ক্লিয়ার? তার মানে রেপো রেট ইজ লেস দেন এমএসএফ। তাহলে রেপো রেটের ইন্টারেস্ট রেট আর এমএসএফ এর ইন্টারেস্ট রেট আলাদা। তাহলে দেখো ক্লিয়ার হলো আমার এই জায়গাটা। দেখো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, দেখো এই তো এক লাইন, এইটা বোঝানোর জন্য আমাদের 30 মিনিট টাইম লেগে গেছে। ইট ইজ আ উইন্ডো ফর ব্যাংক টু বড়ো ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন। বললাম অ্যাবনর্মাল সিনারিও বা ইমার্জেন্সি সিচুয়েশন। MSF is the last resort of bank once the exhaust all the borrowing option। দেখো জেনারেলি একটা ব্যাংক কি MSF এর মাধ্যমে লোন নিতে চাইবে? অ্যান্সার ইজ নো। কেন? আমাকে তো ইন্টারেস্ট রেট বেশি পে করতে হবে। যদি একটা ব্যাংকের কাছে আর কোনো অপশান না পড়ে থাকে, দেন অনলি ব্যাংক এই MSF এর মাধ্যমে লোন নেওয়ার একটা
সুবিধা খোঁজার চেষ্টা করে। তাছাড়া সেই জন্যই বলা হচ্ছে যে যখন সমস্ত বরোয়িং অপশান বন্ধ হয়ে যায় একমাত্র তখনই ব্যাংক এই এমএসএফ এর মাধ্যমে লোন নেওয়ার একটা প্রচেষ্টা দেখায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ওএমও। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে আমাদের এই সমস্ত মনিটারি পলিসি আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? কোয়ান্টিটেটিভ টুলস অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু কন্ট্রোল ইনফ্লেশন। মানে আমাদের এত কিছু করার একটাই উদ্দেশ্য, হাউ উই ক্যান কন্ট্রোল ইনফ্লেশন, হাউ উই ক্যান কন্ট্রোল ইনফ্লেশন, তাই না? আমরা দেখেছি সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো বাড়িয়ে কমিয়ে আমরা ইনফ্লেশন বাড়ানো বা কমাতে পারি। তার ডিটেলে তোমাদের আমি বুঝিয়েছি জিনিসগুলো। আচ্ছা, কোথাও না কোথাও এই সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট এগুলো ইউজ করেও ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে না, ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে না। হোয়াট ইজ দ্য নেক্সট অপশন? তাহলে নেক্সট আমরা কি করব? যে এত যে টুলস পড়লাম দাদা, কিন্তু এত টুলস পড়ার পরে তো আলটিমেটলি আমার কোনো ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে না। হোয়াট নেক্সট? তাহলে কি করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? দেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আর একটা অপশান পড়ে থাকে, তাকে বলা হয় ওএমও, যাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন, তাকে কি বলা হয়? ওপেন মার্কেট অপারেশন। আচ্ছা, ওপেন মার্কেট অপারেশন এর তাৎপর্য কি? ওপেন মার্কেট অপারেশনের তাৎপর্য হচ্ছে, তুমি নামটাকে ভেঙে দাও, ওপেন মার্কেটে আরবিআই অপারেশন করবে। আচ্ছা, আরবিআই কি নিজে অপারেশন করে? না, আরবিআই কাকে দিয়ে অপারেশন করায়? ব্যাংকে দিয়ে অপারেশন করায়। কোথায়? ওপেন মার্কেটে। ওপেন মার্কেটে। আচ্ছা, এতক্ষণ অবধি কিভাবে আমার ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছিল? কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছিল ভালো করে বোঝো। আরবিআই থেকে ব্যাংক লোন নিচ্ছিল। কত টাকা? 100 টাকা। এই 100 টাকার লোন ব্যাংক দিচ্ছিল সাধারণ মানুষকে। 100 টাকার লোন কি? এটা লোন। লোন সাধারণ মানুষ ব্যাংকে ইন্টারেস্ট পে করছিল, এটা ইন্টারেস্ট পে করছিল 10%। ব্যাংক আরবিআইকে ইন্টারেস্ট পে করছে 5% ইন্টারেস্ট। মাঝে 5% ব্যাংকের কি? প্রফিট। মাঝে 5% কি? ব্যাংকের প্রফিট। মাঝে 5% ব্যাংকের প্রফিট। এই তো আমার পুরো গল্পটা। এবার তুমি ভাবো, ইনফ্লেশন তখনই কন্ট্রোল হবে যখন এই ব্যক্তিটা ব্যাংকের কাছে গিয়ে লোন দাবি করবে। তার আগে তো আর হবে না। ইনফ্লেশনের মেইন ফান্ডা কি বলেছিলাম আমরা? লোকের কাছে যদি প্রচুর টাকা বেড়ে যায়, টাকা চলে আসে ওপেন মার্কেটে, বা লোকের কাছে তোমার মানি ব্যাগে প্রচুর টাকা, ক্যাশ টাকা রয়েছে, তুমি ইনভেস্ট করোনি, তাহলে তোমার ডিম্যান্ড বাড়বে। আমি বহুবার এগুলো বুঝিয়েছি। তাহলে প্রাইসের দাম অটোমেটিক্যালি বাড়তে থাকবে। প্রাইসের দাম অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তো এই লোকটার আমি বলেছিলাম সোর্স অফ ইনকাম, বা এই যে হাতে যে টাকা বাড়ছে, ওর পাচ্ছে কোথা থেকে এই টাকাটা? ব্যাংক থেকে। তো এখানে একটা কোশ্চেন রয়েছে যে ওই লোকটা ব্যাংকের কাছে গিয়ে লোন দাবি করবে, তবেই কিনা আলটিমেটলি ইনফ্লেশন কন্ট্রোল হবে। তার মানে আমি বলেছিলাম যে কোনো কারণে এই ইনফ্লেশন কন্ট্রোলের প্রসিডিওর বলেছিলাম, যদি এই 5%-এর পরিবর্তে যদি কোনো কারণে ইনফ্লেশন কন্ট্রোল করতে চায়, দেখা গেলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 10% দাবি করলো ব্যাংকের তরফ থেকে, তাহলে ব্যাংক আমাদের কি এই 5% দাবি করবে না, আমাদের কাছ থেকে 15% দাবি করবে। তো ইন্টারেস্ট বেড়ে যাওয়ার জন্য এই মানুষটা লোন নিতে চাইবে না। লোন নিতে না চাইলে লোকের কাছে টাকা কমে যাবে, প্রাইস
সে দাম অটোমেটিক কমে যাবে, কেন? ডিম্যান্ড কমে যাবে বলে। কিন্তু লোকটা ব্যাংকের কাছে গেলই না লোন নিতে, তাহলে আমার এই সিনারিও কি করে কাজ করবে? করবে না। তাই আরবিআই বলছে ভাই ওইসব ছাড়ো, ওপেন মার্কেটে অপারেশন করো। ইনফ্লেশন এখন চরম, মানে প্রত্যেকের হাতে প্রচুর 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 টাকা চলে এসছে, প্রত্যেকের ডিম্যান্ড প্রচুর বেড়ে গেছে, তাই জিনিসপত্রের দামও প্রচুর বেড়ে গেছে। তাই লোকে যেহেতু আমার ব্যাংকে লোন নিতে আসছে না, তোমরা একটা কাজ করো, ব্যাংকে বলছে তোমরা লোভ দেখাও, এই সাধারণ মানুষকে লোভ দেখাও। তার মানে ব্যাংক কি করছে? ব্যাংক তাহলে বিভিন্ন সাধারণ মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওপেন মার্কেটে অ্যানাউন্স করছে যে কেউ যদি কেউ যদি আমাদের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কেনে, কেউ যদি আমাদের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কেনেন, তাহলে প্রিভিয়াসলি কেউ যদি গভর্নমেন্ট সিকিউরিটি কিনতো, কেউ যদি প্রিভিয়াসলি গভর্নমেন্ট সিকিউরিটি কিনতো, তাহলে সে 5% ইন্টারেস্ট পেত। কিন্তু বর্তমানে কেউ যদি আমাদের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কেনে, তাহলে 10% ইন্টারেস্ট পাবে। এর আগে অবধি গভর্নমেন্ট সিকিউরিটির কিন্তু এতটা প্রায়োরিটি ছিল না, কারণ গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট মানে সেফ ইনভেস্টমেন্ট বলা হয়। সেফ ইনভেস্টমেন্ট, সেফ ইনভেস্টমেন্ট মানে কি? মাত্র তুমি এখানে ধরো 5% ইন্টারেস্ট পাবে, বাট দিস ইজ সেফ ইনভেস্টমেন্ট, তুমি গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করবে। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে কি, যে এই টাকাটা আটকে যাচ্ছে। দ্যাট মিন্স তুমি যদি গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করো, তাহলে হয়তো 5 বছরের একটা লকিং পিরিয়ড থাকছে, 5 বছর একটা লকিং পিরিয়ড থাকে, তুমি 5 বছরের মধ্যে টাকা তুলতে পারবে না। তো এটা হতে পারে সেফ ইনভেস্টমেন্ট, এক তো ইন্টারেস্ট রেট কম, দ্বিতীয়ত 5 বছরের লকিং পিরিয়ড। যেমন তুমি যদি পিপিএফ তোমার যদি থাকে, তুমি যদি সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরিও করো, তোমার কাছে একটা পিএফ বা পিপিএফ অ্যাকাউন্ট থাকবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আমি যেমন অ্যাক্সিস ব্যাংকের মাধ্যমে সমস্ত লেনদেন করে থাকি, তো আমি অ্যাক্সিস ব্যাংকের থ্রু দিয়ে গভর্নমেন্টের খাতায় একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলেছি। ঠিক আছে, এই পিপিএফ অ্যাকাউন্টে তুমি যদি টাকা রাখো, যেমন আমি পার ইয়ার 1.5 লাখ পিপিএফ অ্যাকাউন্টে রাখি, এতে আমার 1.5 লাখের ট্যাক্স সেভিংস হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1.5 লাখ আমি পিপিএফ এর মাধ্যমে গভর্নমেন্টের স্কিমে ইনভেস্ট করি বা গভর্নমেন্টকে দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু একটাই শর্ত, তুমি যত টাকাই দাও না কেন 15 বছর পরে গিয়ে একমাত্র তুমি এই টাকাটা তুলতে পারবে, তার আগে কিন্তু পারবে না। তাহলে এর ইন্টারলকিং পিরিয়ড 15 ইয়ার্স। রেট অফ ইন্টারেস্ট কত? 7.5%, এরকম একটা ইন্টারেস্ট পাবে তুমি। তাহলে 7.5% তুমি একটা ইন্টারেস্ট পাচ্ছ, বাট 15 বছরের লকিং পিরিয়ড। হঠাৎ করে ব্যাংক যদি, এই অ্যাক্সিস ব্যাংক যদি আমাকে বলে যে স্যার আপনি যদি এখন পিপিএফে ইনভেস্ট করেন, তাহলে আপনি 15% পাবেন, তো আমি কি করব? আমি ঝাঁপিয়ে পড়বো না? আমি ঝাঁপিয়ে পড়বো যে হ্যাঁ, আরে মাত্র 7.5% পাচ্ছি, 15%, তাহলে চলো ইনভেস্ট করা যাক পিপিএফে, ভালো অপশান পেয়ে গেছি। তো এই পিপিএফ এর মতোই গভর্নমেন্ট সিকিউরিটি একটা, বলতে পারো ওপেন মার্কেট অপারেশন। বলছে ব্যাংক অফার দিচ্ছে যে আপনি আমাদের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি কিনুন, আগে আমরা 5% দিতাম, এখন আমরা 10% দেবো। তো সব মানুষ কি ভাববে যে আচ্ছা, আমার হাতে তো অনেক টাকাই রয়েছে, এত ভালো অপশান তো আমি আর পাবো না, একটা কাজ করি। এই লোকের কাছে হয়তো 1 লাখ ছিল, সে বলছে চলো 50,000 টাকা আমি গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করে দেই, কারণ এটা ভালো ইনভেস্টমেন্ট, 10% পাচ্ছি, যেটা গভর্নমেন্ট কোনো দিন দেয় না। এর কাছে ছিল 10 লাখ টাকা, সে বলছে চলো 5 লাখ টাকা ইনভেস্ট করে দেই। প্রত্যেকেই এই লোভে পা দেবে। কেন? কেন? কারণ ইন্টারেস্ট রেট হাই অফার করা হচ্ছে। আচ্ছা, ইন্টারেস্ট রেট হাই অফার করার জন্য প্রত্যেক মানুষের একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট কি হচ্ছে, একটা 10 বছর বা 5 বছরের লকিং পিরিয়ডে আটকে যাচ্ছে। তার মানে আমি একটু আগেই বললাম, লোকের কাছে টাকা ছিল, ডিম্যান্ড ছিল, প্রাইস বাড়ছিল, লোকের টাকা সব
গভর্নমেন্ট সিকিউরিটিতে আটকে গেছে, তার মানে লোকের টাকা কমে গেছে, ডিম্যান্ড কমে গেছে, তো প্রাইসও কমে যাবে। তাহলে ওপেন মার্কেট অপারেশন মানে ওপেন মার্কেটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের থ্রু দিয়ে গভর্নমেন্ট সিকিউরিটি, নেকেড গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে, এটাকে আমরা বলে থাকি ওপেন মার্কেট অপারেশন। দেখো চলো এটাও আমি তোমাদের বুঝিয়ে দিলাম। দেখো কি বলছে, ওপেন মার্কেট অপারেশন রেফার্স টু আ সেন্ট্রাল ব্যাংকস বাইং or selling of the government security in the open market in order to expand or contract the amount of money in the banking system। দেখো ভাষাটা কঠিনভাবে লেখা, কারণ ওটা বইয়ের ভাষা, আমি বলে দিচ্ছি। তুমি ভাবো যদি ওপেন মার্কেট অপারেশনে সেন্ট্রাল ব্যাংক মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কার থ্রু দিয়ে, ব্যাংকের থ্রু দিয়ে সেল করে, তাহলে কি সেল করছে? গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে ও যদি গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে, তাহলে তার এগেনস্টে তার কাছে কি আসবে? টাকা আসবে ব্যাংকে। তাহলে ব্যাংকে জিনিসটা কি হবে? এক্সপ্যান্ড হবে না, অ্যামাউন্ট এক্সপ্যান্ড হবে, মানি এক্সপ্যান্ড হবে, মানি আসবে, লোকের ডিম্যান্ড কমে যাবে, প্রাইস কমে যাবে। বোঝা গেল? তাহলে বোঝা গেল জিনিসটা ওপেন মার্কেট অপারেশন আর তোমার এমএসএফ। আর এই ওপেন মার্কেট অপারেশন আমি উল্টোটাও বলেছি, যদি বাই করে তাহলে তোমার ব্যাংক থেকে বাই করা মানে কি? গভর্নমেন্ট সিকিউরিটি সাধারণ মানুষ থেকে কিনে নিচ্ছে, তার মানে সাধারণ মানুষের কাছে টাকা যাবে, তাই না? দেখো আমরা এতক্ষণ বা এতদিন ধরে যা পড়েছি কোয়ান্টিটেটিভ টুলস, তার একটাই উদ্দেশ্য কি? তার একটাই উদ্দেশ্য ইনফ্লেশন কন্ট্রোল করা, ইনফ্লেশন কন্ট্রোল করা। এই পুরো জিনিসটার উল্টো সিনারিও যদি করা হয় তাহলে সেটা ডিফ্লেশন কন্ট্রোল হবে। আচ্ছা ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে কন্টিনিউয়াস প্রাইস রাইস। কালকে চিনির দাম 10 টাকা ছিল, আজকে চিনির দাম 12 টাকা, তারপর দিন চিনির দাম 30 টাকা, তারপর দিন চিনির দাম 50 টাকা, তাহলে কন্টিনিউয়াস প্রাইস বেড়ে যাওয়াকে আমরা বলি ইনফ্লেশন। আচ্ছা ডেভেলপড নেশনে কি হয়? প্রাইস কমে যায়, আজকে চিনির দাম 30 টাকা, কালকে চিনির দাম 25 টাকা, তারপর দিন চিনির দাম 20 টাকা, তারপর দিন 10 টাকা, তার মানে জিনিসপত্রের দাম কমে যাওয়াকে বলে ডিফ্লেশন। তাহলে আরবিআই যে প্রসেসটা ফলো করে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, তার উল্টো প্রসেস ফলো করে ডিফ্লেশনের জন্য, প্রাইস বাড়ানোর জন্য। যেমন আরবিআই ওএমওতে গভর্নমেন্ট সিকিউরিটি কি করে? সেল করে, গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে। তাহলে আরবিআই যদি গভর্নমেন্ট সিকিউরিটি সেল করে, তাহলে সাধারণ মানুষ কি দেবে? টাকা দেবে আরবিআইকে, আর আরবিআই কি দেবে? গভর্নমেন্ট সিকিউরিটি। তো সাধারণ মানুষ টাকা দেওয়ার জন্য টাকার অ্যামাউন্ট কমে যাবে, ডিম্যান্ড কমে যাবে, প্রাইস কমে যাবে, ইনফ্লেশন কন্ট্রোল হবে। কিন্তু যদি আরবিআই এটাকে বাই করে, গভর্নমেন্ট সিকিউরিটি বাই করে, তাহলে আরবিআই সাধারণ মানুষকে টাকা দেবে, টাকা দিলে সাধারণ মানুষের কাছে টাকা বেড়ে যাবে, ডিম্যান্ড বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে। তাহলে সব কিছুই উল্টো সিনারিও। সেইভাবে আমরা ইনফ্লেশন কন্ট্রোল করি বা ডিফ্লেশন কন্ট্রোল করি। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের কিন্তু এই কটা ক্লাসে আমরা পুরো কোয়ান্টিটেটিভ টুলসটা কমপ্লিট করলাম। তো আজকে আমরা আরেকটা জিনিস একটু কমপ্লিট করব, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস। বেশি নয়, দেখো সত্যি অর্থে কোয়ালিটেটিভ টুলস থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে না, কোয়ালিটেটিভ টুলস থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না। কোয়ালিটেটিভ টুলস থেকে শুধু এটা আসে যে কোনটা কোয়ালিটেটিভ টুলস নয়। কি বললাম? কোনটা কোয়ালিটেটিভ টুলস নয়, কোনটা কোয়ালিটেটিভ টুলস নয়। তো যাই হোক, আমরা তারপরেও এই জিনিসটাকে একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করব, প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি। দেখো কোয়ালিটেটিভ টুলসের মধ্যে কি কি রয়েছে। এক রয়েছে লোন টু ভ্যালু রেশিও, কনজিউমার ক্রেডিট কন্ট্রোল, রেশনিং, ডিরেক্ট অ্যাকশন আর মোরাল সুয়েশন। তো চলো আমরা এক একটা করে একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখন শুরু করছি কি? কোয়ালিটেটিভ টুলস। কোয়ালিটেটিভ টুলস, কোয়ালিটেটিভ টুলস। আচ্ছা কোয়ালিটেটিভ টুলস যদি দেখি তাহলে দেখা যাচ্ছে প্রথম যেটা লোন টু ভ্যালু রেশিও। ছোট ছোট জিনিস, লোন টু ভ্যালু রেশিও, লোন টু ভ্যালু রেশিও। আচ্ছা লোন টু ভ্যালু রেশিও দেখবে তোমাদের নোটসে লেখা রয়েছে অক্ষয় কুমার অ্যান্ড গোল্ড। যাতে করে তোমার এই উদাহরণটা মনে থাকে, অক্ষয় কুমার
কুমার অ্যান্ড গোল্ড। দেখবে একদম পুরো জিনিসটাকে অক্ষয় কুমারের দৃষ্টিকোণ থেকে বোঝাবো, তাহলে হয়ে যাবে। দেখো কোয়ালিটেটিভ টুলস মানে হচ্ছে আরবিআই এর ডিরেক্টলি ডিরেক্টলি তোমার রোল নেই ইনফ্লেশন কন্ট্রোলের ক্ষেত্রে। আরবিআই এটা ইনডাইরেক্টলি ইনফ্লেশন কন্ট্রোল করে, ইনডাইরেক্টলি করে। সেই জন্য আরবিআই এর ডিরেক্ট রোল রয়েছে সমস্ত কোয়ান্টিটেটিভ টুলসের ওপর, আর ইনডাইরেক্টলি আরবিআই কোয়ালিটেটিভ টুলসের মাধ্যমে ইনফ্লেশন কন্ট্রোল করে। দিস ইজ ইনডাইরেক্ট কন্ট্রোল মেকানিজম। সেই জন্য আমাদের পরীক্ষায় খুব একটা কোশ্চেন দেয় না। দেখো লোন টু ভ্যালু রেশিও মানে আমরা সবাই মুথুট ফাইন্যান্স জানি। মুথুট ফাইন্যান্সের কাজ কি? গোল্ড লোন দেয়। তুমি যদি মুথুট ফাইন্যান্সে গোল্ড রাখো, তুমি যদি মুথুট ফাইন্যান্সে গোল্ড রাখো তুমি, তাহলে মুথুট ফাইন্যান্স তোমাকে কি দেবে? মুথুট ফাইন্যান্স তোমাকে লোন দেবে। একে বলা হয় গোল্ড লোন। তুমি মুথুট ফাইন্যান্সে কি রাখছো? গোল্ড রাখলে মুথুট ফাইন্যান্স তোমাকে কি দেবে? ওই গোল্ডের এগেইনস্টে লোন দেবে, ওই গোল্ডের এগেইনস্টে লোন দেবে মুথুট ফাইন্যান্স। তাই তো তুমি ভাবো অক্ষয় কুমারের ওয়াইফের নাম কি? টুইঙ্কেল খান্না। আচ্ছা টুইঙ্কেল খান্নার কাছে সাপোজ সাপোজ 1 কোটি টাকার গোল্ড রয়েছে। টুইঙ্কেল খান্নার কাছে 1 কোটি টাকার গোল্ড রয়েছে। তো টুইঙ্কেল খান্না গেছে মুথুট ফাইন্যান্সে। তো টুইঙ্কেল খান্না আর অক্ষয় কুমার দুজন মুথুট ফাইন্যান্সের লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো টুইঙ্কেল খান্না 1 crore লোন দিয়েছে, মানে 1 crore গোল্ড দিয়েছে। তার এগেইনস্টে মুথুট ফাইন্যান্সের কত দেওয়া উচিত? 1 crore লোন দেওয়া উচিত। কারণ আমরা সবাই জানি কোল্যাটারালের ইকুইভ্যালেন্ট মোটামুটি আমরা টাকা পাবো, কোল্যাটারালের ইকুইভ্যালেন্ট আমরা টাকা পাবো, তাই তো নর্মাল সিনারিওতে। কিন্তু মুথুট ফাইন্যান্স বলছে না, আমরা আপনাকে লোন দিতে পারবো মাত্র 80 লাখ। আমরা আপনাকে লোন দিতে পারবো মাত্র 80 লাখ। 80 লাখ কেন পরে বোঝাচ্ছে। আচ্ছা অক্ষয় কুমার ভেবেছিল যে টুইঙ্কেল খান্নার গোল্ডটাকে জমা রেখে ও একটা ধরো বিএমডব্লিউ কিনবে বা অডি কিনবে, ঠিক আছে? এবার তুমি ভাবো সাপোজ একটা বিএমডব্লিউ গাড়ির দাম 1 কোটি টাকা, ঠিক আছে, 1 CR। এবার যখনই সে মুথুট ফাইন্যান্সে লোন দিয়ে 80 লাখ পাচ্ছে, তো 80 লাখ দিয়ে তো ওর বিএমডব্লিউ হবে কি? হবে না, বিএমডব্লিউ হবে না। তাহলে অক্ষয় কুমারের কিন্তু এই বছর বিএমডব্লিউ কেনার স্বপ্ন ক্যান্সেল, স্বপ্ন ক্যান্সেল। তাহলে ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো, অক্ষয় কুমার তখন কি করবে? আচ্ছা চলো বিএমডব্লিউ কিনলাম না, চলো আমরা টাটার সব থেকে বেস্ট গাড়িটা কিনে নিলাম। কত টাকায়? 60 লাখ টাকায়। টাটার সব থেকে বেস্ট গাড়িটা কিনে নিলাম 60 লাখ। তাহলে তুমি একটা জিনিস ভাবো, মুথুট ফাইন্যান্স শুধু তাকে এই ভ্যালুটা কম দিয়েছে বলেই তার বিএমডব্লিউ কনভার্ট হয়ে গেছে টাটার গাড়িতে। এবার মুথুট ফাইন্যান্স দেখা গেল 80 লাখও দিচ্ছে না, বলছে তুমি যদি আমার কাছে 1 কোটি টাকার গোল্ড রাখো তাহলে তোমাকে আমি ম্যাক্সিমাম 50 লাখ দিতে পারবো, 50 লাখ দিতে পারবো। অক্ষয় কুমারের টাটার বেস্ট গাড়িও হবে না 60 লাখ টাকায়। অক্ষয় কুমার বলবে চলো 50 লাখ আছে তো এই কোম্পানির গাড়ি কিনে নিই যেটার দাম 40 লাখ। তার মানে বুঝতে পারছো মুথুট ফাইন্যান্স ওকে যে লোন দেবে তার বেসিসে ওর ইচ্ছা কিন্তু চেঞ্জ হবে, ওর খরচা করার মেন্টালিটি চেঞ্জ হবে, তাই তো? লজিক তো তাই। তো এই 1 কোটি টাকা লোন দেবে নাকি 80 লাখ টাকা লোন দেবে নাকি 50 লাখ টাকা লোন দেবে, সেটা কে ডিফাইন করে দেয়? কে ডিফাইন করে দেয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাই ইটস লোন টু ভ্যালু রেশিও। দেখো ভালো করে বোঝো তো, দিস ইজ দ্য ভ্যালু অফ 1 crore। তাহলে এই গোল্ডকে আমরা বলছি ভ্যালু। এই ভ্যালুর এগেইনস্টে আমি কি পাচ্ছি? লোন। কতটা? 80 লাখ। দিস ইজ আ রেশিও। রেশিও মানে 1 crore ভার্সেস 80 লাখ, দিস ইজ আ রেশিও। তাহলে দিস ইজ কল্ড লোন টু ভ্যালু রেশিও। তার মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি লোন টু ভ্যালু রেশিও
বাড়িয়ে দেয়, লোন টু ভ্যালু রেশিও বাড়িয়ে দেয়, তাহলে অক্ষয় কুমারের ডিম্যান্ড কমে যাবে, জিনিসপত্রের দাম কমে যাবে। আচ্ছা তুমি ভাবো তো, মানে লজিক্যালি চিন্তা ভাবনা করো, যে প্রত্যেকেই যদি গোল্ড বন্ধক রেখে মুথুট ফাইন্যান্সে লোন নিতে যায়, তাহলে মুথুট ফাইন্যান্স যদি তাকে কম টাকার লোন দেয়, তাহলে তাদের প্রত্যেকের হাতে টাকা কমে যাবে, প্রত্যেকের হাতে টাকা কমে গেলে ডিম্যান্ড কমে যাবে, ডিম্যান্ড কমে গেলে প্রাইসের দাম কমে যাবে, বা জিনিসপত্রের দাম কমে যাবে, প্রাইস কমে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে লোন টু ভ্যালু রেশিও, যার মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও কিন্তু ইনডাইরেক্টলি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কনজিউমার ক্রেডিট কন্ট্রোল। কনজিউমার ক্রেডিট কন্ট্রোল, কনজিউমার ক্রেডিট কন্ট্রোল। আচ্ছা কনজিউমার ক্রেডিট কন্ট্রোল মানে কি? যার পাশে দেখবে লেখা থাকবে ন্যানো কার রয়েছে তোমাদের, ন্যানো কার। আচ্ছা আমরা সবাই জানি যে একটা ন্যানো কারের দাম কত, 1 লাখ। মানে বেসিক্যালি টাটার এটা প্রকল্প ছিল যে প্রত্যেক বাড়িতে আমরা গাড়ি পৌঁছে দেব, প্রত্যেক বাড়িতে আমরা কি পৌঁছে দেব, গাড়ি পৌঁছে দেব। তার জন্য তিনি কি তৈরি করলেন, ন্যানো কার তৈরি করলেন, যেটা 1 লাখ টাকায় গাড়ি পাওয়া যাবে, মাত্র 1 লাখ টাকায় গাড়ি পাওয়া যায়। তো তুমি ভাবো আমরা নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ে বিলং করি বা মধ্যবিত্ত সম্প্রদায়ে বিলং করি, আমাদের এককালীন 1 লাখ টাকা পে করে, এককালীন 1 লাখ টাকা পে করে ন্যানো কার কেনার মতো সামর্থ্য নেই। তো ন্যানো কোম্পানি বলছে যে আচ্ছা আপনাকে 1 লাখ টাকা পে করতে হবে না, আপনি 10,000 রুপিস ডাউন পেমেন্ট করুন। আমরা সবাই জানি ইএমআই করি আমরা, তাহলে ইএমআই 10,000 করুন, কত মাস, 12 মাস। ইএমআই 10,000 করুন, পার মান্থ 10,000 করে 12 মাস করুন, তাহলে আপনি পে করবেন কত টাকা আমাকে, 1,20,000 রুপিস। একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 1,20,000 রুপিস। আচ্ছা 1,20,000 রুপিস কেন? যেহেতু তুমি এককালীন 1,000 টাকা পে করতে পারছো না, বাট মাসে মাসে 10,000 টাকা পে করে ইএমআই এর মাধ্যমে 1,20,000 টাকা পে করে তুমি ন্যানো কার্ডটা পেয়ে যাচ্ছ। সাপোজ আমার মান্থলি স্যালারি হচ্ছে 20,000 টাকা, তাহলে এই ইএমআইটা অ্যাফোর্ড করা আমার পক্ষে পসিবল? হ্যাঁ পসিবল। কেন? 20,000 টাকা আমার মান্থলি স্যালারি, 10,000 টাকা আমি ইএমআই দিই, আর 10,000 টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। সম্ভব, একটু টেনে টুনে হলেও সম্ভব। গাড়িতে চড়বো, আর এইটুকু সম্ভব না করলে কি করে গাড়িতে চড়বো? এবার যে লোকটার, যে লোকটার মান্থলি স্যালারি 10,000 টাকা, লিটারেলি তার পক্ষে কি সম্ভব এই ন্যানো কার চালানো? কারণ ডাউন পেমেন্টই 10,000। তাহলে সেই লোকটার ফেসটা কেমন হবে? এরকম, যে আমার আর গাড়িতে চড়া হলো না। তো এই সময় গভর্নমেন্ট কি করছে, কনজিউমার ক্রেডিট কন্ট্রোল করছে। গভর্নমেন্ট বলছে চিন্তা নেই, 10,000 টাকাই ডাউন পেমেন্ট হবে, টাটা কোম্পানিকে বলছে, বাট তুমি আমাকে পে করো 6,000 টাকা। তার মানে তাহলে বলো তো, যদি এই ক্ষেত্রে ইএমআই 6,000 টাকা হতো, তাহলে এই লোকটা হয়তো 6,000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে গাড়ি চালাতে পারতো, 4,000 টাকা দিয়ে টেনে টুনে সংসার চালাতো। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। তার মানে গভর্নমেন্ট বলল ডাউন পেমেন্টটাকে কমিয়ে দিল, কত, 6,000। তাহলে এই লোকটাকে কত পে করতে হবে, 6,000 পে করতে হবে, 6,000 পে করতে হবে। গভর্নমেন্ট বলছে চিন্তা নেই, টাটা কোম্পানিকে বলছে আমি 4,000 টাকা আমি নিজে অ্যাড করব। তাহলে এই 4,000 টাকা কে অ্যাড করছে, গভর্নমেন্ট। গভর্নমেন্ট। আর এই 6,000 টাকা কে পে করছে, ওই পাবলিক যার মান্থলি ইনকাম 10,000। ঠিক আছে। আচ্ছা এরকম ভাবে পেমেন্টটা 12 মাসই করা হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, পেমেন্টটা ক মাস করা হবে, 12 মাস। তাহলে 10,000 করে 12 মাস পেমেন্ট করলে কত হয়, 1,20,000 টাকা।
তাহলে কার কোম্পানি স্যাটিসফাইড, কার কোম্পানির ক্রাইটেরিয়া স্যাটিসফাইড? যে আমি চাইছিলাম 10,000 করে 12 মাস পেয়ে গেছি। আচ্ছা, লোকটার খরচা কত হলো? 6,000 ইন্টু 12, 72,000 টাকা খরচা হয়েছে। তাহলে 72,000 টাকায় কি ন্যানো কার পাওয়া যাবে? না। লোকটাকে বলা হয়েছে যে তুমি 6,000 টাকা করে 12 মাস নয়, 12 মাস তো গভর্নমেন্টকে পে করছে, গভর্নমেন্ট 4,000 টাকা অ্যাড করে 1,20,000 টাকা ন্যানো কোম্পানিকে পে করছে। বলছে তুমি এই 6,000 টাকা করে আমাকে আরও 12 মাস পে করো, বা আরও 10 মাস পে করো, এক্সট্রা আরও 10 মাস পে করো। তাহলে ওই লোকটা তার ইএমআই কত মাস অবধি টানবে? 22 মাস অবধি। তাহলে কত টাকা করে হবে? আরও 10 হলে আরও 60,000। তার মানে আলটিমেটলি লোকটার কত খরচা হচ্ছে? 1,22,000 টাকা। এবার দেখো, লোকটা ইএমআই ভ্যালু কমিয়ে টার্মটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কে করছে? গভর্নমেন্ট। আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু 12 মাস ওই টাকাটা অ্যাড করে টাটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে। তাহলে টাটা কোম্পানি খুশ, কারণ সে 12 মাসে তার টাকা পেয়ে যাচ্ছে। আর গভর্নমেন্ট বাকি 6,000 করে 10 মাস করে ওই 6,000 টাকাটা গভর্নমেন্ট নিজে নিচ্ছে বাকি 10 মাস। ঠিক আছে, তাতে করে গভর্নমেন্টও খুশ। কেন খুশ? তার কারণ হচ্ছে লোকটার কাছে লোকটার কাছে ধরো আজকে 10,000 টাকা ছিল। তাহলে বলো তো, 10,000 টাকায় সে সংসারটা ধরো খুব সুন্দরভাবে চালাতে পারতো। এখন লোকটাকে আমি ইএমআই এর আওতায় নিয়ে আসলাম, লোকটাকে আমি ইএমআই এর আওতায় নিয়ে আসলাম, মানে লোকটার হাতে পড়ে থাকছে মাত্র 4,000 টাকা। তো 4,000 টাকায় কি সে তার সংসারকে অত সুন্দর করে চালাতে পারবে যখন তার হাতে 10,000 টাকা ছিল? অ্যান্সার ইজ নো। তখন লোকটা তার ডিম্যান্ডকে সিঙ্ক্রিন করবে, লোকটা তার ডিম্যান্ডকে কমিয়ে দেবে। আর ডিম্যান্ড কমে গেলে প্রাইসের বা জিনিসপত্রের প্রাইস বা জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি কমে যাবে। তার মানে কনজিউমার ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমেও গভর্নমেন্ট ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে ইনডাইরেক্টলি। এই কনজিউমার ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমে দুটো উপকার হতে পারে। একটা উপকার হলো লোকটা একটা গাড়ি ন্যানো গাড়ি চালার সুযোগ সুবিধা পেল। দ্বিতীয়ত হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকেও গভর্নমেন্ট আপলিফট করে নিল ওই টাকাটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কাছে পৌঁছে দিয়ে। তাহলে এক হচ্ছে সেকেন্ডারি সেক্টরকেও আপলিফট করা হলো, লোকটাকেও ন্যানো গাড়িতে চালানো হলো। তাহলে এটা হচ্ছে কনজিউমার ক্রেডিট কন্ট্রোল। আচ্ছা, থার্ড যেটা সেটা হচ্ছে রেশনিং, RATIONING। রেশনিং বা তাকে আমরা বলতে পারি PSL, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। দেখো, এই নতুন নতুন কনসেপ্টগুলো তোমরা এখন শিখবে। ব্যাংক ব্যাংক আমরা সবাই জানি ব্যাংকের কি রয়েছে, একটা NDTL, নিড ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। কি রয়েছে? NDTL মানে নিড ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। আচ্ছা, এই ব্যাংক আমরা দেখেছি এই NDTL এর 20% ব্যাংক খরচা করতে পারে না। তাহলে ব্যাংক খরচা করে 80%। মানে ধরো ব্যাংকের NDTL যদি 1 লাখ হয়, তার 80% মানে 80,000 টাকা, 80K। তাহলে ব্যাংক এই 80K খরচা করতে পারে। এক্ষেত্রে জানো, এক্ষেত্রে ব্যাংকের অনেক রেস্ট্রিকশনস রয়েছে। তুমি এতক্ষণ অবধি আমরা CRR, SLR, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট যাই পড়াশোনা করেছি না কেন, আমরা কিন্তু টোটাল NDTL কে খরচা করার পারমিশন দিয়েছি এই 20% বাদ দিয়ে, হ্যাঁ কি না? তাহলে 80% ব্যাংকের ফুল অথেন্টিসিটি ছিল স্পেন্ড করার। বাট এখন আমরা কি করছি যে না, এই 80%ও ডিভাইডেড হবে 60-40 রুলে। আচ্ছা, 80%-এর 60%, 80K এর 60% মানে কত? 48,000। আর 80K এর তোমার 40% হচ্ছে 32,000।
তাই না? তাহলে 80K এর 48K, 80K এর 48K 60%-এ ভেঙে দিলাম, আর 80K এর 40% আমরা 32K-তে ভেঙে দিলাম। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে 48,000, 48K, এই টাকাটা সে যেখানে খুশি খরচা করতে পারে। বড় বড় বিজনেসম্যান, তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের লোন দিতে পারে। বাট এই 40% যেটা তাকে লোন দিতে হবে প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে। তাকে লোন দিতে হবে কোথায়? প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে। আচ্ছা, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং মানে কোন সেক্টরে? এগ্রিকালচার, এগ্রিকালচারে লোন দিতে হবে। নাম্বার 2, SC, ST, OBC-তে লোন দিতে হবে। নাম্বার 3, এডুকেশনাল লোন দিতে হবে, এডুকেশনাল লোন দিতে হবে। তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে? এগ্রিকালচারের লোন ইন্টারেস্ট আর বিজনেসম্যানের ইন্টারেস্ট কি এক হবে? তোমার কি মনে হয়? অ্যান্সার ইজ নো। বিজনেসম্যানকে লোন দিলে ইন্টারেস্ট পাওয়া যাবে 10%। ব্যাংক যদি বিজনেসম্যানকে লোন দিতে পারে তাহলে ইন্টারেস্ট পায় 10%। কিন্তু এগ্রিকালচারাল সেক্টরকে যদি লোন দেয় তাহলে ব্যাংক ইন্টারেস্ট পায় 2%। মানে ভাবো ব্যাংকের উপরে প্রেশারটা কত। ভাই 80K তাও আমি 100% ইউজ করার সুযোগ পাচ্ছি না, তার 60% ইউজ করছি আমি কি নর্মাল লেন্ডিংয়ে, বাকি 40% ইউজ করতে বাধ্য হচ্ছি আমি এগ্রিকালচার, SC, ST, OBC, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। এডুকেশনাল লোন, এখানে মাত্র ইন্টারেস্ট রেট হচ্ছে 22%। মানে এখান থেকে ব্যাংকের লাভের আশা একদমই নেই বললে চলে। তাহলে PSL এর লিমিট হচ্ছে জেনারেলি 40%। ব্যাংকে এই সেক্টরগুলোতে লোন দিতে হয়। তুমি ভাবো তো, এই সেক্টর থেকে তার যদি লোন ইন্টারেস্ট কম আসে তাহলে প্রফিট আলটিমেটলি ব্যাংকে করতে হবে কোন সেক্টর থেকে? এই সেক্টর থেকে। তাহলে আমরা লোন পাবো কোন সেক্টরের আন্ডারে? এই 60% এই সেক্টরের আন্ডারে। তো সম্ভবত যেহেতু PSL এ 40% দেওয়া হচ্ছে, তো এখন ইন্টারেস্ট রেট 10% না হয়ে 15% হয়ে যাবে। কারণ আমাকে তো প্রফিট করতে হবে, আই উইল নট কম্প্রোমাইজ মাই প্রফিট, তাই না? এবার গভর্নমেন্ট বলল না, এবার তোমাকে PSL এ রাখতে হবে 60%, আর 40% তুমি নর্মাল লোন দিতে পারবে। তো সম্ভবত আমার ইন্টারেস্ট রেট বেড়ে কত হয়ে যাবে? 20%, কারণ আই উইল নট কম্প্রোমাইজ মাই প্রফিট। তো প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বাড়িয়েও লোন ইন্টারেস্ট রেট বাড়ানো যায়। তুই ভাবো, কালকে আমি ব্যাংকে গেছিলাম 10% ইন্টারেস্ট পাবো ভেবে, আজকে গিয়ে দেখছি 15% ইন্টারেস্ট, তারপর দিন গিয়ে দেখছি 20% ইন্টারেস্ট। তাহলে কি আমি কি ব্যাংক থেকে লোন নেব? অ্যান্সার ইজ নো। আমি যদি ব্যাংক থেকে লোন না নেই তাহলে আমার হাতে টাকা কমে যাবে, ডিম্যান্ড কমে যাবে, প্রাইস কমে যাবে। তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। আমরা ডিটেলে নেক্সট ক্লাসে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং হয়তো পড়বো। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন পড়বো। তাহলে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বাড়িয়ে কমিয়েও কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমার ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে। এবং এই প্রায়োরিটি সেক্টর লেন্ডিং যদি কোনো ব্যাংক ফলো না করে তাহলে তার উপরে কিন্তু পেনাল্টি ধার্য হয়, তার উপরে পেনাল্টি ধার্য হয়। তাকে অবশ্যই প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের অ্যামাউন্ট মাথায় রাখতে হবে। বোঝা গেল? লাস্ট দুটো জিনিস করে আমরা আজকের ক্লাস এন্ড করব। সেটা হচ্ছে তোমার এই যে ডিরেক্ট অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন, আমি এইমাত্র যে কথাটা বললাম যে ব্যাংক হ্যাজ টু মেনটেন দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংক হ্যাজ টু মেনটেন CRR, SLR, ব্যাংক হ্যাজ টু মেনটেন প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। তো এই সমস্ত কিছু ব্যাংকের উপরে অনেক প্রকারের রেস্ট্রিকশনস রয়েছে যেটা ব্যাংক অবশ্যই 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 করে ফলো করতে হয় ব্যাংকের। ব্যাংক যদি কোনো কারণে এই সমস্ত রেস্ট্রিকশনস ফলো না করে দেন ব্যাংকের ওপরে অ্যাকশন নেওয়া হয়। দিস ইজ কল্ড ডিরেক্ট অ্যাকশন, দ্য অ্যাকশন টেকেন বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তুমি ভাবো, মাঝে মাঝে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জিনিস পাই যে ব্যাংক অফ বরোদার উপরে 100
কোটি টাকার একটা পেনাল্টি ধার্য হয়েছে, বা 1 কোটি টাকার একটা পেনাল্টি ধার্য হয়েছে। কেন? সে নাকি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং রুল ফলো করেনি, বা সিআরআর টাকাটাকে বা এসএলআর কে ইউজ করে ফেলেছে লোন দেওয়ার কাজে। এই সমস্ত কারণে বিভিন্ন ব্যাংকের উপরে বিভিন্ন অ্যাকশন নেওয়া হয়। তুমি ভাবো তো, ব্যাংক অফ বরোদা খুব সুন্দর করে বিজনেস করছিল, হঠাৎ করে 1 কোটি টাকার একটা পেনাল্টি, তার মানে তার জেব থেকে 1 কোটি টাকা বেরিয়ে গেল না, তার পকেট থেকে 1 কোটি টাকা বেরিয়ে গেল। তো 1 কোটি টাকা বেরিয়ে গেলে তার যে মূলধন পড়ে রয়েছে তার উপরে প্রেশার পড়বে। তো নর্মাল সিনারিওতে যদি 1 কোটি টাকা তার কাছে থাকতো তাহলে 10% ইন্টারেস্ট রেট হতো। এখন যদি 1 কোটি টাকা বেরিয়ে যায় তো তার ইন্টারেস্ট রেট কী হবে? সে তো প্রফিট, আই উইল নট কম্প্রোমাইজ মাই প্রফিট, তো ইন্টারেস্ট রেট বেড়ে 12% হবে। কেন? আই হ্যাভ টু পে মাই পেনাল্টি। তো রিকভার দ্য পেনাল্টি অ্যামাউন্ট, ইট মাস্ট বি ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেট, তাহলে 12% হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এইভাবেও কিন্তু ইনফ্লেশন ইনডাইরেক্টলি কন্ট্রোলড হয়। অ্যান্ড নট বাট দ্য লিস্ট, সেটা হচ্ছে মোরাল সুয়েশন। মোরাল সুয়েশন, হোয়াট ডু ইউ মিন বাই মোরাল সুয়েশন? মোরাল সুয়েশন মানে হচ্ছে, মোরাল সুয়েশন মানে হচ্ছে যে আরবিআই এর গভর্নর উনি সমস্ত ব্যাংক, সেটা এসবিআই হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, এইচডিএফসি ব্যাংক হতে পারে, তো সমস্ত ব্যাংকের ম্যানেজারকে ডেকেছেন, ওনারকে ডেকেছেন, ওনারকে ডেকেছেন, ডেকে একটা কনফারেন্স করছেন। আইদার সেটা আমাদের মতো জুম মিটিং অথবা ডিরেক্ট ফিজিক্যাল মিটিং। সমস্ত ব্যাংকের সিইও বা সমস্ত ব্যাংকের যিনি গভর্নর তাদের সবাইকে ডেকেছেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর কি করেছেন? সমস্ত ব্যাংকের গভর্নরকে ডেকেছেন, ডেকে বলছেন যে দেখুন, ইনফ্লেশন এখন মার্কেটে চলছে প্রায় 8%। তো ইনফ্লেশনকে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। তো ইনফ্লেশন কন্ট্রোল করার দায়িত্ব কি শুধু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার? তো আপনাদেরও তো ইনফ্লেশন কন্ট্রোল করতে একটু হলেও ভূমিকা পালন করা উচিত। তো ব্যাংকগুলোকে রিকোয়েস্ট করছে নট টু ডিক্রিজ দ্য লোন ইন্টারেস্ট। সাপোজ আমরা সবাই জানি, ধরো এসবিআই এর লোন ইন্টারেস্ট কত? সাপোজ 7.5%। মানে এসবিআই যদি তোমাকে লোন দেয় তাহলে তুমি ইন্টারেস্ট পে করবে 7.5%। ধরো অ্যাক্সিস যদি তোমাকে লোন দেয় তুমি পে করবে 7%। এইচডিএফসি যদি লোন দেয় তাহলে তুমি পে করবে কত? 7.2%। তো এই ইন্টারেস্ট রেটটা অনেক কম। তো গভর্নর of Reserve Bank of India requested all the bank to decrease, not to decrease the loan interest। বলছে আপনারা প্লিজ 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 10% এর নিচে এই রেটটা রাখবেন না, প্লিজ রিকোয়েস্ট। সমস্ত ব্যাংক যদি এটা কমিয়ে দেয় তাহলে লোন অ্যামাউন্ট তো বেড়ে যাবে, নেওয়ার ইচ্ছা বেড়ে যাবে, কারণ ব্যাংক কম ইন্টারেস্টে লোন দিচ্ছে। সাধারণ মানুষের কি মনে হবে? আমি লোন নেব, লোন নেব, লোন নেব। বাট যদি ইন্টারেস্ট রেটটা, বেস রেট যদি মিনিমাম 10 হয় তাহলে সাধারণ মানুষের একটু হলেও লোন নেওয়ার প্রবণতা কমে যাবে। তো লোন নেওয়ার প্রবণতা কমে গেলে ডিম্যান্ড কমে যাবে এবং প্রাইস কমে যাবে। সো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মোরালি রিকোয়েস্ট করতে পারে টু কন্ট্রোল ইনফ্লেশন, দিস ইজ কল্ড মোরাল সুয়েশন। বাট ব্যাংকের কোনো ম্যান্ডেটারি রেগুলেশন নেই যে ব্যাংক হ্যাজ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ মোরাল সুয়েশন। ব্যাংক কিন্তু চাইলেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই রুল ফলো নাও করতে পারে। তার মানে দিস ইজ ইনডাইরেক্ট ইনফ্লেশন কন্ট্রোল মেকানিজম। এটা কাজ করতেও পারে, নাও করতে পারে। তার মানে দেখো, আমরা কিন্তু এই জায়গাটা পড়ে নিলাম। লোন টু ভ্যালু রেশিও, অক্ষয় কুমার, কনজিউমার ক্রেডিট কন্ট্রোল, ডাউন পেমেন্ট, ন্যানোকার, রেশনিং, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং মানে এগ্রিকালচার, এসসি এসটি, আর তোমার এডুকেশন লোন। ডিরেক্ট অ্যাকশন দেখো, ব্যাংক রেট প্লাস 3% और 4%।
মানে তোমার যদি কোনো কারণে লোন বা তোমার যদি পেনাল্টি ধার্য হয়, তাহলে তখন যে ব্যাংক রেট চলছে তার সঙ্গে 3% বা 5% এক্সট্রা অ্যাড করে তোমাকে পেনাল্টি দিতে হবে। ধরো এখন ব্যাংক রেট 7% চলছে, ধরো তুমি 100 কোটি টাকার ফ্রড করেছো, কোনো একটা ব্যাংক 100 কোটি টাকার ফ্রড করেছো, এখন ব্যাংক রেট সাপোজ 7%, তো আরবিআই তার সঙ্গে 3% অ্যাড করবে, করে 10%, মানে 100 কোটি টাকার ফ্রড করেছো মানে 10% অফ 100 কোটি টাকা, মানে 1 কোটি টাকা তোমার পেনাল্টি হবে। তাহলে একটা রেট ধার্য করে দিয়েছে যে 3% আর 5% অ্যামাউন্ট যোগ করে কোন ব্যাংক কী ধরনের ফ্রড করছে তার বেসিসে তার উপরে পেনাল্টি হবে ব্যাংক রেট প্লাস 3% অর 4% অর 5%। মোরাল সুয়েশন মানে মোরালি রিকোয়েস্ট করা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ক্লাসটা আমরা একটু বড় ক্লাস করব, ঠিক আছে? সেই জন্য আজকে আমরা এইটুকু এর সঙ্গে অ্যাড করে দিলাম। জেনারেলি এই ক্লাসটা আলাদা করে হয়, বাট আমরা এমএসএফ এর সঙ্গে ওএমওকে অ্যাড করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, এই ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, নরসিংহন কমিটি রিপোর্ট অ্যান্ড কিছু এক্সট্রা ইনফরমেশন প্লাস প্লাস একটা নোট তোমাদের আমি শেয়ার করব, সেই নোটটা আমরা পুরোটা কভার করব। ঠিক আছে? তাহলে ব্যাংকিংটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমার 6টা ক্লাসে, বা 6টা বা 7টা ক্লাস যে কটা হয়েছে তাতে কভার হয়ে যাবে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন এতক্ষণ অবধি আমরা যা পড়ালাম থাকলে করো, না হলে আমরা ক্লাসটা এখানে এন্ড করব ইকোনমিক্সের। কারো কোনো কনফিউশন নেই তো? তো চলো এন্ড করে দিচ্ছি।